আপনারা দেখছেন আপনাদের প্রিয় জনপ্রিয় বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি। বাংলায় বাড়ছে মুসলিম জনসংখ্যা, হিন্দুদের অস্তিত্ব চরম সংকটে, বাংলার এবার 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে গঠন। অপরদিকে বাজেট ঘোষণার পরদিন থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনালী ধাতু সোনা এবং রূপোর বাজার দর। সোনার দাম কমল 5,500 টাকার অধিক। এবার থেকে অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। নির্বাচনে লোকসভায় বিরাট বড় ধাক্কা বিজেপির, তারপরে অগ্নিবীরদের জন্য এদিন করলেন বড় ঘোষণা। সাংসদ পদ হারাতে চলেছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওত। মান্ডি আসনে জয়ের বিরুদ্ধে এবার মামলা হলো হাইকোর্টে, নোটিশ পাঠানো হলো কঙ্গনা রানাওতকে। অপরদিকে নরেন্দ্র মোদী দেখা করতে নারাজ মমতা ব্যানার্জির সঙ্গে, দিল্লি সফর বাতিল করতে বাধ্য হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা। অপরদিকে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কারফিউয়ের 7ম দিন, আজকেও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 201। আজকের মোট এক্সক্লুসিভ 10টি সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। ওয়েদার রিপোর্টটিও থাকছে আপনাদের জন্য। অবশেষে বৃষ্টি, ভারী বৃষ্টির সুসংবাদ। কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত জুড়ে থাকুন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন এসেছেন, প্রথমবারের জন্য সংবাদ দেখছেন রোজ বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সংবাদগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। বাড়ছে মুসলিম জনসংখ্যা, হিন্দুদের অস্তিত্ব চরম সংকটে, বাংলার 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি এবার বিজেপি সাংসদের। সুকান্ত মজুমদারের পর এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আবার উঠল বাংলা ভাগের দাবি। পশ্চিমবঙ্গ এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে এবার কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডের গোড্ডার এই সাংসদের দাবি অনুযায়ী বাংলাদেশ থেকে অনুপ্রবেশের জন্য পশ্চিমবঙ্গের একটি অংশের জনবিন্যাসে বিরাট বড় বদল আসছে। সেই জন্যই পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের কাটিহার, আরারিয়া এবং কিষানগঞ্জ নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবি জানালেন বিজেপি সাংসদ। এই বিজেপি সাংসদের অভিযোগ, যেভাবেই এই এলাকাগুলিতে সংখ্যালঘুদের সংখ্যা বেড়েই চলেছে, তাই কেন্দ্রশাসিত অঞ্চল না হলে ভবিষ্যতে এখানে হিন্দুরা চরম অস্তিত্ব সংকটে পড়বেন। সাংসদের আরও দাবি, বাংলা থেকে পুলিশ গিয়ে ঝাড়খণ্ডের হিন্দুদের উপর অত্যাচার করছে। তার দাবি মিথ্যে প্রমাণ হলে তিনি ইস্তফা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন এই বিজেপি সাংসদ এদিন। বাজেট ঘোষণার পর থেকেই লাফিয়ে লাফিয়ে কমছে সোনালী ধাতু সোনা এবং রূপোর বাজার দর। আরও কমল সোনা এবং রূপোর দাম। সোনার দামের পতন অব্যাহত। বৃহস্পতিবারও প্রায় 1000 টাকা দাম কমল হলুদ ধাতু সোনার। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্সের দেওয়া তথ্য অনুযায়ী কলকাতায় এদিন 999 বিশুদ্ধতার 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম কমে দাঁড়িয়েছে 68,950 টাকায়। একদিন আগে বুধবার সেই দর ছিল 69,900 টাকা। প্রসঙ্গত, গত মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে সোনা এবং রূপোর আমদানি শুল্ক এক ধাক্কায় 9% কমানোর ঘোষণায়, যেদিন বাজেট ঘোষণা হয় ওই দিন 10 গ্রাম পিছু প্রায় 3,500 টাকা দাম কমে যায় সোনালী ধাতু সোনার। অর্থাৎ 3 দিনের তফাতে দাম কমেছে সোনালী ধাতু সোনার প্রায় 5,500 টাকারও বেশি। বৃহস্পতিবার রূপোর দামও এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। এদিন কেজি প্রতি খুচরো রূপোর দাম কমে দাঁড়িয়েছে 82,550 টাকায়। বুধবার শহরে সেই দাম ছিল 85,500 টাকা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিরাট বড় ঘোষণা অগ্নিবীরদের জন্যে। লোকসভায় বিরাট বড় ধাক্কা খেয়েছে বিজেপি, তা থেকে এবার শিক্ষা। অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা। এবার থেকে সমস্ত রকম আধা সেনার নিয়োগের ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। সেই সঙ্গে প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা, বয়সের ঊর্ধ্বসীমাতেও অনেকটাই ছাড় দেওয়া হবে। বৃহস্পতিবার একযোগে ঘোষণা করলেন বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং আরপিএফের শীর্ষকর্তারা। এবার এই সমস্ত আধা সেনাতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীররা 10% সংরক্ষণ পাবেন। এদিন আধা সেনার সমস্ত বিভাগের ডিজিরা জানিয়েছে, এবার থেকে তাদের বাহিনীতে 10% আসন সংরক্ষিত রাখা হবে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। সমস্ত নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনায় যোগ দেওয়া অগ্নিবীর জওয়ানদের। এছাড়াও তাদের শারীরিক সক্ষমতার জন্য আলাদা করে কোনো পরীক্ষাও দিতে হবে না বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সেনাবাহিনীর লোকবল অক্ষুণ্ণ রেখে আধুনিকীকরণের স্বার্থে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছিল মোদী সরকার। এর মাধ্যমে ভারতীয় সেনায় অস্থায়ীভাবে 4 বছরের জন্য কর্মী নিয়োগ হচ্ছিল।
এখনও কর্মী নিয়োগ হচ্ছে, যাদের পোশাকি নাম অগ্নিবীর। 4 বছরের মেয়াদ শেষে 10% অগ্নিবীরকে স্থায়ী কমিশন দেওয়া হবে বলে সেই সময় ঘোষণা করে কেন্দ্রের মোদী সরকার। বাকি 90% অগ্নিবীরের ভবিষ্যৎ এতদিন অনিশ্চিত ছিল। কেন্দ্রের নয়া ঘোষণায় আরও কিছু অগ্নিবীরের ভবিষ্যৎ এবার সুরক্ষিত হলো। সাংসদ পদ হারাতে চলেছেন বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওত। মান্ডি আসনে জয়ের বিরুদ্ধে এবার মামলা হাইকোর্টে। তার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বিতর্ক। সম্প্রতি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন তিনি। তবে এবার সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। শুরু হয়েছে জল্পনা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে জয়ী হয়ে বিজেপির সাংসদ হয়েছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা। মান্ডি লোকসভা আসনে 74,755টি ভোটে জয়ী হন কঙ্গনা রানাওত, যিনি আবার ঠোঁট কাটা বলেও পরিচিত। কিন্তু সেই জয় নিয়ে পেলেন হিমাচল প্রদেশ হাইকোর্টের নোটিশ। এবার তাকে সাংসদ পদ খোয়াতে হবে বলে শুরু হয়েছে জল্পনা। কঙ্গনা নির্বাচন বাতিল করার আবেদন জানিয়ে হাইকোর্টে গিয়েছেন হিমাচলের কিন্নর জেলার এক বাসিন্দা লায় করাম নেগি। তার অভিযোগ, তিনি মান্ডি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু তার মনোনয়নপত্র অন্যায়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। সেই যুক্তিতে তার দাবি কঙ্গনার নির্বাচন বাতিল করা হোক। আদালত তার কথা শোনার পর কঙ্গনাকে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার সময় দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি সফর বাতিল মমতার। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা। সম্ভবত দিল্লি সফর বাতিল করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল তার। সূত্রের খবর, শেষ মুহূর্তে সেই সফর বাতিল করা হয়েছে। আগামী 27 জুলাই নীতি আয়োগের বৈঠক রয়েছে রাজধানীতে। প্রধানমন্ত্রীর ওই বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে দিল্লিতে গিয়ে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। তবে বৃহস্পতিবারের তার দিল্লি সফর বাতিল করা হয়েছে। ফলে শনিবার তিনি নীতি আয়োগের বৈঠকে আদৌ উপস্থিত থাকবেন কিনা সে নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রসঙ্গত, একদিন আগেই শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একান্ত বৈঠকের জন্য সময় চেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে নরেন্দ্র মোদী সময় দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রীকে একান্ত বৈঠকের জন্য। সেই কারণেই হয়তো মমতা দিল্লি সফর বাতিল করলেন। অপরদিকে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এখনও চলছে কারফিউ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 200। বাংলাদেশে আজ কারফিউয়ের 7ম দিন। কোটা সংস্কার ঘিরে সুপ্রিম কোর্টের রায়ের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে কিছুটা। তবে আজকেও বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ। এখনও পুরো চালু হয়নি ইন্টারনেট পরিষেবা বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দেশে সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভের পরিস্থিতিতে আরও বাড়ল মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত বাংলাদেশে 201 জনের মৃত্যু হয়েছে এই সংঘর্ষে। আহত হয়েছেন কয়েক হাজার নাগরিক। 17 থেকে 24 জুলাইয়ের মধ্যে গোটা দেশে 4,500 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে অনেকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। রাজ্যের সমস্ত সরকারি জমি চিহ্নিত করে সাইনবোর্ড বসাতে শুরু করল রাজ্য পূর্ত দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকারি জমি চিহ্নিত করে সেখানে এবার সরকারি বোর্ড বসানোর কাজে তৎপরতা শুরু করল পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। সম্প্রতি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, কোনটি সরকারি জমি তা নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে, আর সেই জমি আলাদাভাবে চিহ্নিতকরণের জন্য সেখানে সরকারি বোর্ড বসাতে হবে। কারণ সরকারি জমি বেহাত হয়ে যাওয়া কিংবা জবরদখল সংক্রান্ত বেশ কিছু অভিযোগ নবান্নের কাছে পৌঁছে গিয়েছে। বিষয়টি প্রশাসনিক বৈঠকে উঠে আসে। তারপরে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সরকারি জমির দিকে বিশেষ নজর দিতে হবে। সেই মতো রাজ্যের নানা প্রান্তে সরকারি জমি চিহ্নিতকরণের কাজ চলছে জোর কদমে। যে জমি চিহ্নিত হয়ে যাচ্ছে সেখানে বসছে সরকারি বোর্ড। তাতে লেখা, এই জমি পূর্ত বিভাগ বা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন। লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 31শে জুলাই। এর মধ্যেই সমস্ত সরকারি জমি চিহ্নিতকরণ করে বোর্ড বসানোর কাজ সম্পূর্ণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে। খেলনার মধ্যে 30 কোটি টাকার মাদক। দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক। ভারতীয় বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে গ্রেপ্তার করা হলো নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। অভিযোগ, তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 6 কেজি কোকেন। জানা গিয়েছে 2টি সফট টয়ের ভেতর 270টি ক্যাপসুলে রাখা ছিল বহুমূল্য মাদক, যার বাজার মূল্য 30 কোটি টাকার বেশি বলে অনুমান করছে সিবিআই। অন্যদিকে চোপড়ায় দুষ্কৃতীদের ধরতে গিয়ে চরম আক্রান্ত একাধিক পুলিশ আধিকারিক। 2 জনকে কোপানোর অভিযোগ। কুলতলির পর এবার চোপড়া দুষ্কৃতীদের ধরতে গিয়ে আবারও
ব্যাপক আহত একাধিক পুলিশ আধিকারিক। হামলার ঘটনায় 2 পুলিশকর্মী গুরুতর আহত। বৃহস্পতিবার ভোর 4:30 নাগাদ চোপড়ার আমতলা এলাকায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযানে যান কয়েকজন পুলিশকর্মী। অভিযানে ছিলেন এএসআই, এছাড়াও 2 কনস্টেবল এবং 1 সিভিক ভলেন্টিয়ার। দুষ্কৃতীদের ধরতে গ্রামে ঢুকতেই পুলিশের ওপর হামলা চালায় কয়েকজন। 2 জনকে কোপানো হয়, 1 কনস্টেবলকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। পুলিশের গাড়ির চালককেও ব্যাপক মারধর করে হামলাকারীরা। পুলিশ সূত্রে খবর, এসআই পবিত্র কুণ্ডুর পেটে এবং এএসআই দেবাশিস দাসের হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে হামলাকারীরা। তাদের উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক নজরে আজকের রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে পরবর্তী 24 ঘন্টা শনিবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রবিবার নাগাদ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে বিদায় নিচ্ছি আমরা আজকে আপনাদের কাছ থেকে। এখানে ফিরে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদগুলির সাথে।